জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করছে সরকার। সাধুবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিকেলে মার্চ ফর ইউনিটি। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন জমা আজ। পরীক্ষা নিরীক্ষায় বিলম্ব, ক্ষতিগ্রস্ত ভবন সংস্কারের সিদ্ধান্ত পরে। জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধের ডাক তারেক রহমানের। মতামতের ভিত্তিতেই দেশ গড়ার আহ্বান। জয়পুরহাটে নিজের করা মামলায় আসামি পরিবারের সদস্যরা। ভৌতিক মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। যশোরে চৌগাছা থানায় টর্চার সেলের সন্ধান, চাঁদা না দিলে নির্যাতন করেন ওসি পায়েল, অভিযোগ অস্বীকার। এবং আজ দিনেও আসেনি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত 3 বাংলাদেশির মরদেহ। দাফনের অপেক্ষায় স্বজনেরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া। এবার বিস্তারিত। নির্ধারিত সময়ে শহীদ মিনারেই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি নামে কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সমন্বয়করা। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরের সংগঠনের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নিজেদের মধ্যে কোনো অন্তদ্বন্দ্ব নেই জানিয়ে তারা বলেন, 5 আগস্টের মতো রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামবে ছাত্র জনতা। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যে এই ঘোষণাপত্রটি জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। সচিবালয় অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন আজ জমা দিবে তদন্ত কমিটি। এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার করা যাবে কিনা তা জানা যাবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর। কায়েস রাহাতের প্রতিবেদন। সচিবালয় 7 নম্বর ভবনে লাগা আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনো তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা থাকলেও ব্যর্থ হয় কমিটি। পরীক্ষা নিরীক্ষায় সময় লাগায় মঙ্গলবার কমিটির বৈঠক শেষে বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিটির। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল। আজকে ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি যাতে আমাদের কিছু টেস্টিং আজকে রাত্রে হবে। তো এগুলো হলে পরে হয়তো কালকে আবার আমরা বসে আমরা কালকে একটা প্রাথমিক একটা
ধারণা করতে পারবো। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি রুমে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে ভবনটি মেরামতযোগ্য কিনা সেই সিদ্ধান্তে আসবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই। ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা যারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর অস্থায়ী কার্যক্রম চালানো হচ্ছে নগর ভবন সহ অন্যান্য সরকারি ভবনে। এদিকে সোমবার দুপুর থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে অস্থায়ী অনুমোদন দেয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। মতপার্থক্য থাকায় স্বাভাবিক উল্লেখ করে দেশ ও মানুষকে ক্ষতিগ্রস্ত করে এমন বিভেদে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনসমর্থন যেখানে বেশি থাকবে তার আলোকেই দেশকে গড়ে তোলা হবে। দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখার তাগিদ দেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রব্বানীর পরিবারের কাছে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে স্থানীয় দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করে আমরা বিএনপি পরিবার। সমাবেশে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, সংবিধান সংশোধন হতে পারে, বাতিল নয়। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফ্যাসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা দূরীভূত করতে হবে। এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। দেশের আনাচে কানাচে এখনো পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ঐক্য ধরে রাখতে হবে। সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য এত আত্মত্যাগ, সেই অধিকার ফিরিয়ে দেয়া সামনের বড় যুদ্ধ দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয়, যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে, যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, তাহলে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। জনগণ বিএনপির সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে, জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আজকে জুলাই আগস্টের শহীদ পরিবারের করা মামলায় জয়পুরহাটে আসামি ও পরিবারের সদস্য। ভৌতিকভাবে নিজের করা মামলায় নিজের পরিবারের সদস্যরা আসামি হওয়ায় হতবাক শোকাহত পরিবারটি। হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে দিশেহারা জেলার শত শত মানুষ। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন বলছে, নিরীহ মানুষদের মামলা হয়রানি থেকে রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 23তম পর্ব অনুসন্ধান করেছেন জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজা। জানাচ্ছেন এম এ আসিফ। জুলাই আগস্ট বিপ্লবে জয়পুরহাটে শহীদ মেহেদীর পরিবার। শোকাহত পরিবারটির এ কান্না নতুন বিপত্তির, কারণ তাদের করা মামলার আসামিও তারা। হত্যাকারীদের নামে মামলা দিলেও কে বা কারা সে মামলায় আসামি করে দিয়েছে তাদের পরিবারের একাধিক সদস্যদের। তারা কোনো দোষী না, আমরা জানি না নেতারা কার কার নাম দিছে, কোথাকার লোকের নাম দিছে আমরা জানিও না, চিনিও না।
যে মামলার বাদী আমি যে মামলা করছি অনেক মানুষ যেগুলা নির্দোষী সেগুলার নামও ঢুকে গেছে। আমার চাচা আনোয়ার, আমার মামা জসিম, এগুলা যে নাম কিভাবে যে ঢুকলো আমি তো স্বপ্নও জানি না। শুধু শহীদ পরিবার নয়, হত্যা, সংঘাত বা রাজনীতি না করেও আসামি হয়ে আছে অসংখ্য নিরীহ মানুষ। অবসরপ্রাপ্ত এ বৃদ্ধ রেল কর্মকর্তাও বাদ পড়েনি মামলা চক্রের হাত থেকে। এই নামটা কে দিল আমি সঠিক জানি না, তারপরেও বুঝতে পারতেছি জমি জমা সংক্রান্ত মামলা নিয়ে এটা হয়েছে। একইভাবে অনেকেই ভৌতিকভাবে হয়েছেন হত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামি, যারা এখন পরিবার বা কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মাসের পর মাস। আমার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়, আমি কোনোভাবে আমার দায়িত্বাদি পালন করতে পারছি না। এই ব্যাপারে আমার আত্মমর্যাদা নষ্ট করার উদ্দেশ্যে আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি করেছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে সঠিক তদন্তের মাধ্যমে নিরীহ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিবেন তারা। তদন্ত সাপেক্ষে যারা দোষী হবে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং যারা নির্দোষ থাকবে তাদেরকে চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আর জেলা প্রশাসন বলছে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন করলে মামলা হয়রানি থেকে রক্ষায় কাজ করবেন তারা। যথাযথ কাগজপত্র দিয়ে আমাদের কাছে আবেদন করতে বলা হয়েছে। আজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন দাখিল করলে সেগুলি কমিটির মাধ্যমে এগুলির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেই ইনস্ট্রাকশন আমাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করতে সার্কুলারে বলা আছে। জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় জয়পুরহাটে হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 14টি। এতে আসামি 1,500-এরও বেশি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কূটনীতিতে 2024 সালটা বাংলাদেশের জন্য বাক বদলের বছর হিসেবেই উল্লেখযোগ্য। দীর্ঘমেয়াদী হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশের কূটনৈতিক সম্পর্ক ও পরিকল্পনায়। 24-এর মাঝামাঝি থেকে বড় প্রতিবেশী ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দিয়েই শেষ হয় বছর। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি হয় দৃঢ়তা। বছর জুড়ে কূটনীতির আদ্যপান্ত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 24-এর 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ভারত মার্কিনীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। তৎকালীন হাসিনা সরকারের প্রতি ভারতের টানা অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকায় বিরোধী দলবিহীন নির্বাচনে প্রধানমন্ত্রীও হন হাসিনা। পরে ডামি নির্বাচন হিসেবে খ্যাতি পায় 24-এর ভোট। নির্বাচনের পর দেশে দুর্নীতি, দুঃশাসন, গুম খুনের প্রতি উদ্বেগ জানায় মার্কিন প্রশাসন। সেই উদ্বেগে ঘি ঢেলে দেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও। বাংলাদেশ সফরে আসেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 2024-এ রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ঘটনা শেখ হাসিনার ভারত সফর। মোদি প্রীতিতে মগ্ন হাসিনা জুন মাসেই 2বার ভারত সফরে যান। কোটা আন্দোলনের আগুন সবে জ্বলা শুরু। এরই মধ্যে আশায় ঘুরে বালি বহুল প্রতীক্ষিত হাসিনার চীন সফর। $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানের ঋণ সহায়তা তো বাংলাদেশ পায়নি, বরং তড়িঘড়ি করে ফিরে আসতে হয় একদিন আগেই। গুঞ্জন ছড়িয়ে পড়ে হাসিনা সরকারের যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্কেরও ফাটল ধরে। শাক দিয়ে মাছ ঢাকতে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের ধ্বংসাবশেষ দেখাতে নেয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এরই মধ্যে ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক বিশিষ্টজনেরা। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাদরে স্বাগত জানান চীন, আমেরিকা, ভারত সহ বিভিন্ন দেশ। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিলে আবারও বাংলাদেশে আসেন ডোনাল্ড লু। তবে এবার ভিন্ন মেজাজে। সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। 2024 বাংলাদেশের জন্য ইতিহাস তৈরির বছর। ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বেশ কিছু শীর্ষ নেতা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সাথে সাক্ষাৎ করতে আসেন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। হাসিনার আমলে প্রতিশ্রুত শক্তিশালী বন্ধুত্ব হয়ে পড়ে দুর্বল। সেই টানাপোড়েন থেকে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়। কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রবাদীরা হামলা চালায় ও বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গত ৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সফরের পর দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা গতি পায়। আরাকান আর্মি নাকি জান্তা সরকার, আরেক প্রতিবেশী মিয়ানমারের ঘরোয়া কোন্দলের কোন পক্ষের সমর্থনে থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ, বিশেষ করে আরাকান আর্মি যখন বেশিরভাগ এলাকা দখল করে ফেলেছে। কূটনৈতিক চালে এই বছরটায় নিজেকে স্বরূপ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বছরের শেষে ভারতকে কূটনৈতিক চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। হাসিনা শাহী আমল শেষে বৈদেশিক সহায়তা বৃদ্ধি প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিশ্ববাসী। সব মিলিয়ে কূটনীতিতে বাকবদলের বছর হিসেবে পরিগণিত হতে যাচ্ছে 2024। কূটনীতিতে স্বপ্ন দেখাচ্ছে নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে? নওগাঁয় ঠান্ডা, কনকনে ঠান্ডার সাথে হিমেল বাতাস নওগাঁর জনজীবনটা একেবারে বিপর্যস্ত করে তুলেছে। গত কয়েকদিন নওগাঁর জনজীবনে কিছুটা স্বস্তি থাকলেও হঠাৎ করে গতকাল থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস একেবারে জবুথবু অবস্থায় পড়েছে নওগাঁর জনজীবন। গতকাল নওগাঁর তাপমাত্রা ছিল 13.। আজকে নওগাঁর তাপমাত্রা বেশ খানিকটা কমে আজকের তাপমাত্রা 11.5 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। বুঝতে পারছেন তাপমাত্রার কি অবস্থা। বিশেষ করে এই অবস্থার কারণে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষরা চরম বিপাকে পড়েছে। আমি নওগাঁর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই ঠান্ডার কারণে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর জন্য তিনি সাধারণত বয়স্ক এবং শিশুদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য, সকাল সন্ধ্যায় বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শীতের কাপড় ছাড়া বের একেবারে না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি যেটি আমাকে জানিয়েছেন যদি শীতজনিত কোনো রোগের আক্রমণ হয়ে পড়ে বা শীতজনিত কোনো রোগ দেখা দিলে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট বা নিকটবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন নওগাঁয় শীতের কম্বলের জন্য প্রায় 67 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে নওগাঁর 11টি উপজেলার জন্য 22,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এগুলো বিভিন্ন জনপ্রতিনিধির সাথে মাধ্যমে এগুলো বিতরণ করা হচ্ছে। আর বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নওগাঁ সদর উপজেলায়। এখানে চা বিক্রেতা থেকে গরিব মানুষ এখানে বসে আছেন। তারা ঠান্ডার কারণে চা খাচ্ছে। এবং চা বিক্রেতার কথা বলবো, আপনি যদি একটু আসতেন। আসলে ঠান্ডার আপনার এখানে ঠান্ডা কিরকম অনুভূতি হচ্ছে? গতকাল থেকে অতিরিক্ত ঠান্ডা বেশি পড়ে গেছে। এই জন্য আমি তো দোকানে আসতেই পারতেছি না। সকালে আসতে খুব কষ্টকর, খুব কষ্ট হচ্ছে। ত্রাণ পেয়েছেন কিনা? না, আমরা এখানে কেউ ত্রাণ পাই নাই। আচ্ছা, একজন চা বিক্রেতা জানাচ্ছিলেন যে আসলে তিনি ঠান্ডায় কতটা কাহিল এবং তার এখানে কাস্টমার এখানে কম আসছে। এখানে প্রতিদিনই ভোর থেকেই প্রচন্ড কাস্টমার ভিড় থাকে, সেখানে অনেকটাই কম। তিনি তার ত্রাণের ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তো নওগাঁ থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তোয়া কামাল, আপনাকে ধন্যবাদ। নওগাঁর শীতের তীব্রতা বেড়েছে এবং এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী কামাল হোসেন। যশোরের চৌগাছা থানায় সন্ধান মিলেছে ভয়ঙ্কর এক টর্চার সেলের। থানার প্রাচীরের ভেতর ওসির বাংলোতে ওসি নিজেই তৈরি করেছেন এই টর্চার সেল। দিনের পর দিন আটকে রেখে ইলেকট্রিক শক ও নির্মম নির্যাতনের অভিযোগ মিলেছে এই টর্চার সেল থেকে ফিরে আসা ব্যক্তিদের কাছ থেকে। তবে অভিযোগকারীদের বক্তব্য মন গড়া দাবি করে আইনের যথাযথ প্রয়োগের দাবি করেন অভিযুক্ত ওসি।
সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। পতিত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে ছিল টর্চার সেল, সেখানে আটকে রেখে করা হতো নির্যাতন। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও টর্চার সেল টিকে আছে যশোরের চৌগাছা থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পায়েল হোসেনের চাঁদাবাজি, রিমান্ড বাণিজ্য ও টর্চার সেল নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, টাকার বিনিময়ে রাজনৈতিক কর্মীদের থানায় ডেকে মাসিক চুক্তিতে মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অনুমতিও দিচ্ছেন এই ওসি। সাধারণ ডায়েরি থেকে মামলা, কোনো সেবাই মিলছে না টাকা ছাড়া। প্রতি মাসে 1 লাখ টাকা করে আমারে দিবি, ওরা মাদক ব্যবসা বাণিজ্য করবে, ওদের কোনো ডিস্টার্ব করবে না। আমার এক বন্ধুর ভাই হারিয়ে যায়, বাসা থেকে যাওয়ার পরে আমরা একটা জিডি করি। নরসিংদী আছেন, তাহলে আমাদেরকে 2 লাখ টাকা দিতে হবে। পরবর্তীতে ওসি সাহেব 50,000 টাকায় আনতে বলে আমি ওনার নিজ বাসভবনে যে টাকাটা দিয়ে আসি। টাকাটা নিছিলেন, কাজ তো হলো না, তাহলে আমাদের টাকাটা ব্যাক দিয়ে দেন। আমার এবং আমার বন্ধু বাবুলের নামে 4 জায়গায় পোস্টার ছাপানো নি। টাকা ফেরত চাওয়ায় জীবন নামের এক ব্যক্তির ছবি থানার দেয়ালে দালাল আখ্যা দিয়ে সাটিয়ে তাকে ফোনে হুমকি দিয়ে চলেছেন ওসি পায়েল। শঙ্কা জানিয়ে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্টও করেছেন জীবন। আসামি আটকের পর থানা হাজতে 24 ঘন্টা রাখার বিধান থাকলেও ওসি পায়েল তার টর্চার সেলে ইলেকট্রিক শক ও নির্যাতন চালান। বাড়িতে ফোন করে সেই আহাজারি শোনান স্বজনদেরও। পরে স্বজনরা থানায় আসলে সরাসরি টাকা দাবি করা হয় শুধু মারধর বন্ধ করার জন্য। টাকা দিলে ছোট মামলা, অন্যথায় ইচ্ছামতো মামলা দিবেন বলে আদায় করেন টাকা। 2 লাখ টাকা চাঁদা না পেয়ে 32 ঘন্টা আটকে রেখে নির্যাতন করে পারভেজ নামের এক যুবককে 4টি মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করে তার মা। উপজেলার ভাদ্রা গ্রামের ব্যবসায়ী মানিকের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে তাকে অস্ত্র মামলায় চালান দিয়েছে ওসি। পরে তাকে রিমান্ড দিয়ে ফের তার পরিবারের কাছে টাকা দাবি করেন ওসি। 6 বার দিয়েছে কারেন্ট শট, শুধু মেরেছে, আর সে মারে কোনো তুলনা নেই। সে 5 লাখই আমি দিয়েছি। আপনার ভাই তো অনেক টর্চার করেছে, ওর বাংলায় নিচে রেখে মাইরেছে। সাধারণ জনগণ ছাড়াও তার রোষানলের শিকার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত সিংহঝুলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হামিদ মল্লিক। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকলেও 6 ঘন্টা টর্চার সেলে আটকে রেখে 10 লাখ টাকা দাবি করে 2019 সালের একটি চাঁদাবাজি মামলায় আদালতে চালান দেয় ওসি। আমাকে হাজতখানায় না নিয়ে উনি ওনার ব্যক্তিগত রুমে নিয়ে গেল, বাসায়, যে বাসায় ওসি সাহেব থাকে, ডরমিটরি থানার। 10 লাখ টাকা দিতে হবে, না হলে আপনাকে বোমটম থানায় আছে 5টা মামলা হবে, বিভিন্ন নাশকতার মামলা হবে। এদিকে অসংলগ্ন কথা বলে অভিযোগ অস্বীকার করে আটককৃত সবাইকে আসামি বলে দাবি করছে ওসি পায়েল। তারা হচ্ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী, তারা মাদক ব্যবসায়ী করতে গেছে এবং মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য, এবং তাদের পিসিপিআর খারাপ, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের হেফাজত থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তারা এই ধরনের অভিযোগ করতে পারে, এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। তদন্ত সাপেক্ষে ওসির বিচার দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চৌগাছা থানার ওসি যেটা করেছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার দাবি করছি। আর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। যিনি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব। পরে সত্যতা পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। অভিযোগ তদন্ত করে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনা ও টায়ার বিস্ফোরণে নিহত 3 বাংলাদেশির মরদেহ 8 দিনেও দেশে আসেনি। প্রিয়জনকে শেষবারের মতো এক নজর দেখার পাশাপাশি পারিবারিক কবরস্থানে দাফনের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনেরা। ধার দেনা করে পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। ব্যাংক লোন ও ধার দেনার মাধ্যমে 6 লাখ টাকা খরচ করে 2023 সালের 22 ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমান ময়মনসিংহের গফুরগাঁওয়ের আবু সাইদের ছেলে ইকরাম হোসেন। সৌদিতে সড়ক পরিষ্কারের কাজ করতেন ইকরাম। 21 ডিসেম্বর মদিনা শহরের সোয়াইদরা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান তিনি। ইকরামের পরিবারে শোকের ছায়া নেমেছে। তার স্ত্রী ও 4 বছরের শিশু সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এখন আমার সরকারের কাছে আবেদন, ওর লাশটা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হোক। আমার একটা সন্তান আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কেউ জানি না, আমার ভবিষ্যৎ কেউ দেখবো আমি জানি না। একই দুর্ঘটনায় এই গ্রামের সঙ্গী হন পূর্ব গোলাবাড়ি গ্রামের রিফাত মিয়া। ছেলেকে হারিয়ে বাবা মা ও স্বজনদের আহাজারি যেন থামছেই না। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারো জানা নেই। বাংলাদেশের যারা মারা গেছে তাদের
ঋণগ্রস্ত উনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, যাতে তাদের এই ঋণ দেওয়ার মতো একটি সুব্যবস্থা করে দেয়। আমি চাই যাতে আমার বাতিজার লাশটা যেন সুষ্ঠুভাবে দেশে ফিরে আনার। এই যে বাগনা সৌদি আরব মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, 4 জন লোক একসাথে মারা গেছে। আমার বাগনা লাশটা তাড়াতাড়ি যেমন আসে দেশে, আপনারা জটিলভাবে লাশটা মুছাইয়া দিবেন। যে মারা গেছে তারা তো আর পাওয়া যাবে না, মানে লাশটা দ্রুত বেগে যা আসে, সেই জন্য আমরা আইনের লোকের কাছে আবেদন করতেছি। 20 ডিসেম্বর মোটর ওয়ার্কশপে টাওয়ার বিস্ফোরণে মারা যান পাইথল গ্রামের সুমন মিয়া। তার বাড়িতেও চলছে কান্নার হাজারি। স্বজনদের দাবি দ্রুত দেশে আসুক তাদের লাশ। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ। আমার এই পাগলা থানায় গত 21 তারিখে সৌদি আরবে 2টি ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এটা আমি জানতে পারি, আমি তার পরিবারের সাথে যোগাযোগ করছি, পরিবারদেরকে সান্ত্বনা দিচ্ছি। আমি এটাও বলছি যে আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা তাকে সর্বোত্তম সহযোগিতা করব। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিন দিন জমে উঠছে জয়পুরহাটের দুর্গাদহ বাজারে কলা কেনাবেচা। এখনকার কলার গুণমান ভালো হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন এই হাটে 3 থেকে 4 কোটি টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। তবে জায়গা সংকটে বাজার এলাকায় চরম যানজট পোহাতে হয় ক্রেতা বিক্রেতা ও স্থানীয়দের। সহকর্মী রেজাল করিম রাজার পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। লাভজনক হওয়ায় অন্য ফসলের মতো কলা চাষে ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকরা। আর ধীরে ধীরে গড়ে উঠেছে বৃহৎ এ কলার হাট। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই অনুপাম, সবরি, সাগর ও চিনিচম্পা কলা বেচাকেনা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতি কাইন বিক্রি হচ্ছে 300 থেকে 1000 টাকায়। তবে এ হাটে জায়গা সংকটে তৈরি হচ্ছে যানজট। জায়গা সংকট নিরসন এবং ন্যায্য খাজনা আদায়ের দাবি ক্রেতা বিক্রেতাদের। এখানে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে, কলা নিয়ে আসে, যারা আমদানি করে, এত সংকট, এই সংকটের কারণে রাস্তা যানজট সৃষ্টি হয়। এই জায়গাটা খুবই কষ্ট হয় আমাকে থুতে। এই যে 80 পিস কলা আমি নিয়ে আসি, কিন্তু আমি থুতে জায়গা পাচ্ছি না। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি, এখানে রোগী সময় মতো দেখা যাচ্ছে অনেক সমস্যা, এই যানজটের জন্য নিয়ে যেতে পারি না। গাড়ির ভিড়ের জন্য আমরা যাতায়াত করতে পারি না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই 50 থেকে 60 ট্রাক কলা নির্বিঘ্নে সরবরাহ করছে ব্যবসায়ীরা। হাটে পর্যাপ্ত জায়গা না থাকায় স্কুলগামী শিক্ষার্থী ও ইউনিয়ন সেবা প্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। 4-5টি প্রতিষ্ঠান আছে আমাদের, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়। কলার হাটের জনগণ বা রাস্তাঘাট বন্ধ থাকার কারণে তারা সেবা পেতে অনেক কষ্ট হয়। হাট বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করে ও বাজার কমিটির সাথে আলোচনা করে এ সমস্যা সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এই হাটের পরিধি বৃদ্ধি এবং আরো কিছু সুযোগ সুবিধা সম্পর্কিত একটা দাবি আছে। আমরা বিষয়টা অবহিত আছি। বিষয়টা সংশ্লিষ্ট জেলা কমিটি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমরা আশা করতেছি যে খুব দ্রুতই এই কৃষকের দাবির বিষয়ে ভালো একটা সমাধান করা সম্ভব হবে। ক্রেতা বিক্রেতারা সহ যারা এখানে ব্যবসা পরিচালনা করছেন তারা দাবি জানিয়ে আসছেন। বিষয়টি আমরা অবহিত রয়েছি এবং তাদের সুবিধাদি যাতে বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমাদের যে হাট বাজার ব্যবস্থাপনা নীতিমালা এবং হাট বাজার কমিটি রয়েছে উপজেলা এবং জেলায়, সেখানে আমরা আলোচনা ক্রমে এই সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব বলে আশা রাখি। জেলায় এবার 680 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে হাটের সমস্যার সমাধান হলে আগামীতে এই চাষ আরো বাড়বে বলে মনে করছেন কৃষক, ব্যবসায়ী ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও। দেশটির অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট ASUMP বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় হবে আনুমানিক 1,13,000 কোটি রুপি। বিশেষজ্ঞদের সংখ্যা এতে সংকটে পড়বে ভাটি অঞ্চলের মানুষ। আরো জানাচ্ছেন আফরিন মো।
কয়েকদিন আগেই 3 দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরির প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন। ভারত সীমান্তের কাছাকাছি তিব্বতে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের জন্য $137 বিলিয়ন ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এই বাঁধ হিমালয়ের এমন এক গভীর গিরিখাতে নির্মাণ করা হবে যেখানে ব্রহ্মপুত্র নদ বিশাল বাঁক নিয়ে ভারতের অরুণাচল রাজ্যে প্রবেশ করেছে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হয়। এর জবাবে পাল্টা একই পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতও। সম্প্রতি দেশটির অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট SUMP বাস্তবায়নের কথা জানিয়েছেন। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে আনুমানিক 1,13,000 কোটি রুপি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় SUMP বাঁধটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, সারা বছর নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা এবং চীন অতিরিক্ত পানি ছেড়ে দিলে বন্যার ঝুঁকি কমাতে এই বাঁধ বানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তার দাবি এটি বাফার হিসেবে কাজ করবে যা অরুণাচল, আসাম এবং বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি এড়াতে সহায়তা করতে পারে। এটিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বর্ণনা করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী। যথাযথ সুরক্ষা প্রস্তুতি ছাড়া চীন প্রকল্পে আগালে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি করেন খান্ডু। বলেন, ব্রহ্মপুত্রের পানি তিব্বতের শুষ্ক অঞ্চলে সরিয়ে নিতে চীনা পরিকল্পনা শীতকালে নদীর প্রবাহ ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে পানি কমে বিশাল এই নদী হেঁটে পার হওয়ার উপক্রম হতে পারে বলেও শঙ্কা অরুণাচলের মুখ্যমন্ত্রীর। স্থানীয়দের উদ্বেগের বিষয়ে খান্ডু বলেন, সরকার প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিস্তৃত জরিপ চালাবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের এ প্রকল্প বাস্তবায়ন হলে সংকটে পড়বে ভাটি অঞ্চলের মানুষ। বন্যা পরিস্থিতি আগের তুলনায় আরো খারাপ হতে পারে। সেই সঙ্গে বাঁধ নির্মাণের পর খরার মৌসুমেও পানির সংকট তীব্র হবে। এর সরাসরি প্রভাব পড়বে আবাদে, ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের 4 মাস পর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আর চলতি বছরের শেষে ক্ষমতাচ্যুত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ভোটের মাধ্যমে পট পরিবর্তিত হয় ক্ষমতার। 2024 সালের ঘটনাবহুল রাজনৈতিক পালাবদল নিয়ে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এভাবেই গেল 1 আগস্ট দমভক্তি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করলেও সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত করে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতি ঘটে তার টানা 16 বছরের শাসনের। এই ঘটনার মাত্র 4 মাস পর আরেক স্বৈর শাসকের পতন দেখে বিশ্ব। 8 ডিসেম্বর বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে পতন হয়েছে তার টানা 2 যুগের শাসনের। ফলে মধ্যপ্রাচ্যে সূচিত হয় নতুন আরেকটি ইতিহাস। এদিকে দক্ষিণ কোরিয়ার ইতিহাসেও ঘটে গুরুত্বপূর্ণ ঘটনা। চলতি বছর ডিসেম্বরের 4 তারিখে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশ জুড়ে তীব্র বিরোধিতার মুখে মাত্র 6 ঘন্টা পর সে সিদ্ধান্ত প্রত্যাহারও করেন তিনি। এরপর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে 4 ডিসেম্বর প্রথম দফায় পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্যরা। চাপের মুখে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইয়োন। এছাড়া 2024 সাল ছিল ঘটনাবহুল বছর। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ভোটের মাধ্যমে বদলিয়েছে ক্ষমতার মসনদ। বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় 2 বার হত্যাচেষ্টার শিকার হন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ও অস্থিরতার আশঙ্কা কাটিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচন হয় 2024 সালে। এবছর দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচনে 37 জন প্রার্থী গুপ্ত হত্যার শিকার হন। সহিংস নির্বাচনের মধ্যেই ক্লোডিয়া শেইনবাউম
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 2024 সালে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকা ও ভারতে দীর্ঘদিনের শাসক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় টিকে যায়। পাকিস্তানেও চলছে রাজনৈতিক অস্থিরতা। 2024 সালে গণতন্ত্র বিভিন্ন সংকটে পড়লেও স্থিতিশীল ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে 2025 সাল গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বছর হতে পারে বলে জানান তারা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।